বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো। তো আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় আমরা আলোচনা করব। তো প্রথমে আসো আমরা আজকে যে অষ্টম অধ্যায় পড়ব, এই অষ্টম অধ্যায়টা দেখে নিই। বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। তাহলে তোমাদের এর আগে আমার বলা ছিল যে তোমরা অষ্টম অধ্যায় রিডিং পড়বা, আমি অষ্টম অধ্যায় থেকে তোমাদের ক্লাস নিব। তো আশা করি তোমরা বাসায় সবাই রিডিং পড়েছো। এখন আমরা এই অষ্টম অধ্যায়ের দেখো বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। তাহলে আমরা আজকে এই অষ্টম অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা ক্লাসে যাওয়ার আগে আমরা একটু চিত্র দেখে নেব। অষ্টম অধ্যায়ে যে চিত্রগুলো আছে, প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি চিত্রগুলো। নবাব সিরাজউদ্দৌলা, মীর কাসেম, তারপরে হচ্ছে রবার্ট ক্লাইভ। এই চিত্রগুলো একটু লক্ষ্য করলে তোমরা এই ক্লাসটা বোঝার জন্য খুব সুবিধা হবে। তোমরা নিশ্চয় জানো, ইতিহাস যেহেতু তোমরা পড়ো, নবাব সিরাজউদ্দৌলা চিত্র দেখো, তারপরে দেখো মীর কাসিম, তারপরে লক্ষ্য করো দেখো রবার্ট ক্লাইভ। তাহলে আমরা এই চিত্রগুলো দেখলাম। এখন আমরা এই অধ্যায় থেকে যেগুলো পড়ব একটু প্রশ্নগুলো লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে আমি প্রশ্ন শেষে উত্তরগুলো তোমাদেরকে বলে দেব। আমরা আজকে এই অষ্টম অধ্যায় থেকে যেইগুলো পড়ব সেইগুলো একটু লিখে দিচ্ছি। বাংলা অঞ্চলকে 1 নম্বর, দেখো এই পাঠ থেকে আমরা যেগুলো জানব সেইগুলো আমরা আগে লিখে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা যেটা এই অষ্টম অধ্যায়ে পড়ব, বাংলা অঞ্চলকে রূপকথার কি বাংলা বাংলা অঞ্চলকে রূপকথার বাংলা অঞ্চলকে রূপকথার মতো একটি দেশ বলা হয়েছে কেন? বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো। এরপরে আমরা যাব 2 নম্বরে, দৈত্য শাসন বলতে কি বোঝায়? দৈত্য শাসন বলতে কি বোঝায়? এরপরে যাব আমরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া, 3 নম্বর। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল? উপমহাদেশে এসেছিল। 4 নম্বরে হচ্ছে
পলাশী যুদ্ধের পটভূমি ব্যাখ্যা করো। পলাশী যুদ্ধের পটভূমি ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? ভাস্কো দা গামা ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? 6 নম্বর হচ্ছে কত সালে বাংলা স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায়? কত সালে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায়? প্রিয় শিক্ষার্থী, এসো তাহলে আমরা আজকে এই পাঠ থেকে কি কি প্রশ্নগুলো শিখব। প্রথমে দেখো, আমি তোমাদের এই পুরো অধ্যায় থেকে 6টা প্রশ্ন লিখে দিয়েছি। প্রথম প্রশ্নটা দেখো, বাংলা অঞ্চলকে রূপকথার মতো একটি দেশ বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো। তোমরা এই প্রশ্নটা সবাই লিখে নাও। দৈত্য শাসন বলতে কি বোঝায়? 3 নম্বর হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল? পলাশী যুদ্ধের পটভূমি ব্যাখ্যা করো। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? কত সালে বাংলায় স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায়? তাহলে আমরা আজকে এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে জানব। তোমরা আশা করি লিখে নিয়েছো। আমি এখন এই প্রশ্নগুলো একে একে তোমাদেরকে উত্তর লিখে দেব। তোমরা একটু মনোযোগ সহকারে লিখে নিবা এবং বুঝে নিবা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই ক্লাসে, তোমরা তোমাদের এই চ্যাপ্টারের এই 8ম অধ্যায়ের সিট দেওয়া আছে, তোমরা স্কুলের অফিস থেকে নিয়ে নিবা। তাহলে আমরা আজকে বাংলা অঞ্চলকে রূপকথার মতো একটি দেশ বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখো, আমরা এখন এই প্রশ্নটা সম্বন্ধে জানব। তাহলে কি উত্তর হচ্ছে, প্রাচীনকালে কি ছিল? প্রাচীনকাল থেকেই, আমি প্রিয় শিক্ষার্থী একটু দেখো, আমি লক্ষ্য করো, আমি লিখছি প্রাচীনকাল থেকে বাংলা, প্রাচীনকাল থেকে বাংলা ছিল, প্রাচীনকাল থেকে বাংলা ছিল, কি ছিল? কিসে ছিল? ধন সম্পদে পূর্ণ ছিল। প্রাচীনকাল থেকে বাংলা ছিল ধন সম্পদে পূর্ণ ছিল। এদেশের গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ গ্রামের মানুষের জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন ছিল
অর্থাৎ গ্রামের মানুষের জীবনযাপনের জন্য যা কিছুর প্রয়োজন ছিল তা গ্রামে পাওয়া যেত। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে প্রাচীন কাল থেকে বাংলা ছিল ধন সম্পদে পূর্ণ, এদেশের গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ জীবনযাপনের জন্য যা কিছুর প্রয়োজন ছিল তা গ্রামে পাওয়া যেত। যেমন ক্ষেত ভরা ধান ছিল। তারপরে কি ছিল? গোলা ভরা ধান ছিল। তারপরে কি ছিল? পুকুর ভরা মাছ ছিল। হ্যাঁ, তাছাড়া এদেশের কুটির শিল্পের তাছাড়া এদেশের কুটির শিল্পের তৈরি পণ্যের অনেক চাহিদা ছিল। এ কারণে বাংলা অঞ্চলে কি ছিল? এ কারণে বাংলা অঞ্চলকে কি বলা হয়েছিল? রূপকথার মতো একটি দেশ বলা হয়েছে। তাহলে যে বললো যে বাংলা প্রাচীনকাল থেকে, দেখো প্রশ্নটা হচ্ছে যে বাংলা অঞ্চলকে রূপকথার মতো একটি দেশ বলা হয়েছে কেন? এই প্রশ্নটার উত্তরটা এরকম হচ্ছে, দেখো যে প্রাচীনকাল থেকে বাংলা ছিল ধন সম্পদে পূর্ণ, এদেশের গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ কি ছিল? জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন তাই গ্রামে পাওয়া যেত। যেমন ক্ষেত ভরা ফসল ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল। এছাড়াও এদেশে কুটির শিল্পের তৈরি পণ্যেরও অনেক কি ছিল? চাহিদা ছিল। এ কারণে এই বাংলা অঞ্চলকে রূপকথার মতো একটি দেশ বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে বাংলা অঞ্চলকে রূপকথার মতো একটি দেশ বলা হয়েছে সেই প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম। আশা করি তোমরা সবাই লিখেছ। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তোমরা এর আগেও তোমাদেরকে পড়ানো হয়েছে যে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এদেশে যে কেন এসেছিল সেটা তোমরা নিশ্চয় জানো। ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল তারা ব্যবসা বাণিজ্য করতে। তাহলে এটার সম্বন্ধে আমরা একটু জানবো। দেখো, প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলা অঞ্চল ছিল, এর আগে যেটা বললাম যে ধন সম্পদে কী ছিল, পরিপূর্ণ ছিল। তোমরা এই ক্লাসগুলো যদি একটু করে লক্ষ্য করো তাহলে খুব সহজ হবে। দেখো, প্রাচীনকাল থেকেই এই ভারতীয় উপমহাদেশ বিশেষ করে যে বাংলা অঞ্চল ছিল ধন সম্পদে পরিপূর্ণ। এখানে তাঁতিদের তৈরি কাপড়ের মান ইউরোপের কাপড়ের চেয়ে উন্নত ছিল। এদেশের তাঁতিরা যে কাপড় তৈরি করত সেটার মান ইউরোপের কাপড়ের চেয়েও উন্নত ছিল। এর মধ্যে জগৎ বিখ্যাত ছিল মসলিন কাপড়। তাহলে এর মধ্যে জগৎ বিখ্যাত ছিল কি, মসলিন কাপড়। আর তাছাড়া উপমহাদেশের বাণিজ্যিক অঞ্চলও ছিল কিসের জন্য বিখ্যাত, মশলার জন্যে। আর এই মূলত উপমহাদেশ ছিল ব্যবসা বাণিজ্যের একটি উত্তম ক্ষেত্র। এ কারণে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল। বোঝা গেছে? তোমাদেরকে এই প্রশ্নটা আবার লিখে দিচ্ছি আমি। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশ প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশ প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলা অঞ্চল ছিল বিশেষ করে বাংলা অঞ্চল ছিল ধন সম্পদে পূর্ণ। ধন সম্পদে কি ছিল? পূর্ণ। এখানকার তাঁতিদের তৈরি কাপড়ের মান এখানকার তাঁতিদের কাপড়ের মান ইউরোপের কাপড়ের চেয়ে উন্নত ছিল। এর মধ্যে জগৎ বিখ্যাত মসলিন কাপড় ছিল। তাছাড়া উপমহাদেশে বাণিজ্যিক অঞ্চল
মশলার জন্য বিখ্যাত ছিল? মশলার জন্য বিখ্যাত ছিল। মূলত উপমহাদেশ ছিল ব্যবসা বাণিজ্যের একটি উত্তম ক্ষেত্র। এ কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে এসেছিল। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, দেখো আমরা 2 নম্বর প্রশ্ন লিখেছি। সেটা হচ্ছে এই পাঠ থেকে আমরা যে এর আগে যে প্রশ্নটা পড়লাম তার চেয়ে একটু ভিন্ন প্রশ্নটা। দেখো, প্রশ্নটা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে কেন এসেছিল। প্রশ্নটা এরকম হচ্ছে যে ইংরেজরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এই উপমহাদেশে কেন এসেছিল, এই অধ্যায়ের এই প্রশ্নটা। তাহলে এর উত্তরটা হবে এরকম যে দেখো, প্রাচীনকাল থেকে, আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছি, তোমরা লিখে নাও, আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, তোমাদের এই প্রশ্নটার উত্তরের সুবিধার্থে বোঝার কারণে কি, দেখো, প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলা অঞ্চল ছিল ধন সম্পদে পরিপূর্ণ। এখানকার তাঁতিদের কাপড়ের মান ইউরোপের কাপড়ের চেয়ে উন্নত ছিল। এই যে ইংরেজরা এদেশে যে ইস্ট ইন্ডিয়া যে কোম্পানিরা আসছিল, কী জন্যে, দেখো তার কারণ কি ছিল, তাঁতিদের কাপড়ের মান ইউরোপের কাপড়ের চেয়ে উন্নত ছিল। এর মধ্যে জগৎ বিখ্যাত মসলিন কাপড় ছিল। তাঁতিরা যে এখানে যে কাপড় তৈরি করত, তাদের যে জগৎ বিখ্যাত সেটা মসলিন কাপড় ছিল। এছাড়া উপমহাদেশের বাণিজ্যিক অঞ্চল মশলার জন্য বিখ্যাত ছিল। আর একটা কিসের জন্য ছিল? মশলার জন্যে বিখ্যাত ছিল। মূলত উপমহাদেশ ছিল ব্যবসা বাণিজ্যের একটি উত্তম ক্ষেত্র। এ কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে এসেছিল। তাহলে আশা করি আমাদের এই যে প্রশ্নটা, যে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল কেন, এই প্রশ্নটার উত্তর আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, তাই না প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, এরপরে আমরা যাব 3 নম্বর প্রশ্নে। তোমরা যারা লিখেছো এই যে বোর্ডে দেখো, লেখা দেখো, এগুলো দেখে উঠিয়ে নাও। 3 নম্বর প্রশ্নে আমরা যাব। এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো, দৈত্য শাসন বলতে কি বুঝো? দৈত্য শাসন বলতে কি বুঝায়? উত্তর, আজকের এই পাঠের 3 নম্বর প্রশ্ন হচ্ছে দৈত্য শাসন বলতে কি বোঝায়। তাহলে 1765 খ্রিস্টাব্দে, উত্তরটা লিখো, 1765
পঁয়ষট্টি খ্রিস্টাব্দে 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ উপমহাদেশের যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, উপমহাদেশের যে শাসন ব্যবস্থা পরিবর্তন করেন তাই হলো দত্ত শাসন। প্রিয় শিক্ষার্থী, এটা লক্ষ্য করো, দেখো আমি তোমাদের এই প্রশ্নটার উত্তর বলে দিলাম 3 নম্বর, যে দত্ত শাসন বলতে কি বোঝায়। এই যে একটু আগে তোমাদের প্রথমে আমি চিত্র দেখিয়েছি, রবার্ট ক্লাইভ, আমরা নবাব সিরাজদৌল্লা, রবার্ট ক্লাইভ, মীর কাসিম, এগুলো আমরা চিত্র দেখেছি। তাহলে এই যে আমি বললাম তোমাদের এই অধ্যায়ে চিত্র দেখলে তোমরা আরও সহজভাবে প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবা। দেখো দত্ত শাসন বলতে কি বোঝায়, আমাদের আজকের 3 নম্বর প্রশ্ন ছিল এই অধ্যায়ে, কি যে দত্ত শাসন বলতে কি বোঝায়। তাহলে আমরা উত্তরে যাই, দেখছি যে দেখো 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ উপমহাদেশের যে শাসন ব্যবস্থা পরিবর্তন করেন তাই হলো দত্ত শাসন। তোমরা একটু লিখে নাও। এবার দিল্লি কর্তৃক বিদেশি বণিক, দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানি, কোম্পানিকে দেওয়ানি প্রদানের পর দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে দেওয়ানি প্রদানের পর সৃষ্টি হয় এই দৈত্য শাসন। এর ফলে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। দায়িত্বহীন ক্ষমতা ও নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো,
যে আমরা আজকে এই পাঠের যে প্রশ্নটা জানব বা এই পাঠের যে 3 নম্বর প্রশ্নটার উত্তর লিখেছি, এই প্রশ্নটার উত্তর দেখো, আমি আবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ উপমহাদেশের যে শাসন ব্যবস্থা পরিবর্তন করেন তাই হলো দ্বৈত শাসন। দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে দেওয়ানি প্রদানের পর সৃষ্টি হয় এই দ্বৈত শাসন। এর ফলে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা ও নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। তাহলে আমরা দ্বৈত শাসন বলতে কি বোঝায় বুঝতে পারলাম। এরপরে আমরা যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা তোমাদের সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্ন থাকে। দেখবা 1 নম্বরে তোমরা এই জ্ঞানমূলক প্রশ্ন দুটো আমি এখন দিব। জ্ঞানমূলক প্রশ্ন এই অধ্যায়ের দেখো, আমি এরপরের প্রশ্নে যাব। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? প্রশ্নটা হচ্ছে ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের অনেক সময় সৃজনশীল প্রশ্নে এরকম প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় লক্ষ্য করবা যে তোমাদের সৃজনশীল প্রশ্নে 1 নম্বরে দেওয়া থাকে যে ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন। তখন তোমরা কি বলবা? জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে ভাস্কো দা গামা উত্তর হচ্ছে ভাস্কো দা গামা ভাস্কো দা গামা পর্তুগালের নাবিক ছিলেন। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন এরকম তোমাদের থাকতে পারে যে ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? উত্তর কি? পর্তুগালের নাবিক ছিলেন। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগালের নাবিক ছিলেন। এরপরে প্রশ্ন হচ্ছে যে এরকম বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন থাকে তোমাদের সৃজনশীল প্রশ্ন অনেক সময় তোমরা ভুল করো, ক খ প্রশ্নের বুঝতেই পারো না, জ্ঞানমূলক প্রশ্ন কোনটা সেটাও বুঝতে পারো না। তোমাদের এর পরের ক্লাসে আমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কিছু আলোচনা করব। এর পরের ক্লাস তোমাদের নবম অধ্যায় নিব। তোমরা নবম অধ্যায়ের রিডিং পড়বা। তোমাদের বাড়ির কাজ থাকলো নবম অধ্যায়ে রিডিং পড়বা। তাহলে নবম অধ্যায়ে যদি আমরা এর পরের প্রশ্ন মানে নবম অধ্যায় থেকে যেগুলো আমরা পড়ব তাহলে খুব সহজে বোঝা সহজ হবে। তো আশা করি তোমরা সবাই নবম অধ্যায়টা বাসায় রিডিং পড়বা। তো আমরা আজকে এই ক্লাস থেকে কি জানলাম প্রিয় শিক্ষার্থী? দ্বৈত শাসন বলতে কি বুঝো জানলাম না। তারপরে কি ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন, এগুলো তো অবশ্যই পারবো, তাই না? এবার যদি আমরা তোমাদেরকে প্রশ্ন করি আমি যে এই ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন, অবশ্যই বলতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসের এ পর্যন্তই। খোদা হাফেজ। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো।